সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায়। দর্শক, আপনারা দেখেছেন ইতিমধ্যে সব গণমাধ্যমগুলোতে খবর এসেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখানে যারা এই আন্দোলনটি করছেন, আমার কাছে মনে হয় যে এরা স্বাধীনতার চেতনা বিরোধী যে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন, যারা বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিশ্বাস করেন না বা যারা শেখ হাসিনার এই যে উন্নতিকে অস্বীকার করেন, এ ধরনের স্বাধীনতা বিরোধী যে অপশক্তি যে শিক্ষকরা, তারাই মূলত আন্দোলনে নেমেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এমনিতেই তো 12টা বেজে আছে, তো সেই শিক্ষা ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়েছে এই যে স্বাধীনতা বিরোধী শিক্ষকদের এই আন্দোলনের মাধ্যমে। প্রথমত কোটা পুনর্বহাল হলো কয়েকদিন আগেই, সেটা নিয়ে তো সকল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ছাত্র ধর্মঘট চলছে এবং আজকে শাহবাগ অবরোধ হয়েছিল এবং সকল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটি মোটামুটি জমে উঠছে। এরই মাঝে এই স্বাধীনতা বিরোধী অপশক্তি, এই যে রাজাকারের দোসর যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, তারা সরকারকে চাপে ফেলার জন্য, দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য একটি অহেতুক আন্দোলনে নেমেছেন। তো তারা যে আন্দোলনটি করছেন, তো এই আন্দোলনটির আসলে কারণটা কি, কেন তারা আন্দোলন করছেন, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব, যাতে আমার দর্শকের কাছে জিনিসটি পরিষ্কার হয়। প্রথমত দর্শক, আমি একটু পয়েন্টগুলো নোট করে নিয়েছি আপনাদের সুবিধার্থে, একটু বলি। প্রথমত, 8ম জাতীয় বেতন স্কেল, যেটি পে স্কেল, এই পে স্কেলের বৈষম্য নিরসনের জন্য 2016 সালে 37টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে নামেন। কেন, সেখানে কি করা হয়? এই যে 8ম পে স্কেলে সেখানে বলা হয় যে 25% পূর্বে যেটি ছিল, যে বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক ছিলেন, এই অধ্যাপকদের মধ্যে 25% অধ্যাপক তারা সরকারি চাকরির যে গ্রেড রয়েছে, সেই গ্রেড অনুযায়ী গ্রেড 1-এ উন্নীত হন। এবং এই যে 8ম পে স্কেলটি করা হয়, এই 8ম পে স্কেলটি করার মাধ্যমে এই যে সিলেকশন গ্রেডের মাধ্যমে তারা এই যে গ্রেড 1-এ যেতে পারতেন, কিন্তু 8ম পে স্কেলের মাধ্যমে এটিকে বাতিল করে দেওয়া হয়। বাতিল করে যেটি সিলেক্ট করা হয় সেটি হলো যে 3য় গ্রেড থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবসরে যাবেন। তো এটা নিয়ে তখন থেকে তারা আন্দোলন করছিলেন এবং পরবর্তীতে সে সময়ই 2016 সালে তখন অর্থ মন্ত্রণালয় বলে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গ্রেড 1 এবং গ্রেড 2-তে অবসর নিতে পারবে তাদের আন্দোলনের মুখে। এটা সরকার স্বীকার করে, অর্থ মন্ত্রণালয়, যে তারা গ্রেড 1 গ্রেড 2-তে যাবে, কিন্তু পূর্বের চেয়ে সংখ্যা কমে যাবে। কিন্তু তখনও দেখা যাচ্ছিল যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা কিন্তু 7ম পে স্কেলে তারা যেমন সুবিধা পেত, সেই রকমই সুবিধাগুলো চাচ্ছিল। 8ম পে স্কেলটাকে তারা একেবারে অস্বীকার করার চেষ্টা করছিল। এবং পরবর্তীতে বিভিন্ন সময় দেখা গেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমি বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা করতে তখন দেখতাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন শিক্ষকরা, তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এই ধরনের বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করে থাকেন। তো এখন যেটি হচ্ছে, এটা আমি প্রথমে 2016 সালের ঘটনাটি বললাম, এখন যেটি হচ্ছে সেটি হলো যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, তারা 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি ডেকেছে। সকল ক্লাস পরীক্ষা তারা বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, প্রভোস্ট অফিস, লাইব্রেরি, চেয়ারম্যান অফিস, ডিন অফিস, ক্লাস তো রয়েছে, সেই ক্লাসের মধ্যে আবার রেগুলার স্টুডেন্টদের ক্লাস, তারপরে প্রফেশনাল কোর্স যেগুলো, তারপরে ইভিনিং কোর্স, সান্ধ্যকালীন কোর্স, তাদের যেগুলো বাণিজ্যিক কোর্সগুলো, এগুলো পর্যন্ত তারা সকল রকম শিক্ষা কার্যক্রম তারা বয়কট করেছেন। কেন তারা বয়কট করেছেন? তাদের এই বয়কট যে আন্দোলনটি, সেই আন্দোলনটির পেছনের কারণগুলো কি? প্রথমত, তারা যেটি বলছেন যে সার্বজনীন পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, সেই প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। আমি বিস্তারিত আলোচনায় পরবর্তীতে আসছি। শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে। এই গ্রেডের বিষয়টি আগেও আলোচনা করলাম, সেটি আবার বলা হচ্ছে যে শিক্ষকদেরকে সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করতে হবে এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করতে হবে। এই 3টি তাদের মূলত দাবি। তো এই যেটি দেখা যাচ্ছে যে বিস্তারিত আলোচনায় যাই, সেটি হলো যে 2023 সালের 17 আগস্ট আপনারা জানেন যে সার্বজনীন পেনশন স্কিম নামে সরকার একটি স্কিম চালু করে। এর মধ্যে প্রবাসী, সুরক্ষা, কি যেন 4টি নাম ছিল, 4টি স্কেল চালু করে, স্কিম চালু করে। এই স্কিমের অধীনে দেখা যাবে যে পেনশন আর থাকবে না, আর দেশের সকল জনগণ তারা হলো টাকা জমা রাখবে সরকারের কাছে প্রতি মাসে,
এবং যখন তাদের অবসরের বয়স হবে, অবসরের বয়স শেষে এই যে মানুষের কাছ থেকে যে টাকাটি নিল সরকার, সেই টাকাটি আবার তাদেরকে কিস্তি কিস্তি করে প্রতি মাসে দেবে। এটি কাইন্ড অফ পেনশনের মতো বোঝানো হচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ এই সরকারকে বিশ্বাস করে না। তারা মনে করে যে সরকারের যেহেতু এই মুহূর্তে অর্থনৈতিক সংকট রয়েছে, দেশ চালাতে পারছে না, এখন কিভাবে টাকা আমদানি করা যায় সেই একটা নতুন ফোন দিয়েছি, যে সাধারণ জনগণের ঘরে থাকা টাকাগুলোকে বা বেতন থেকে টাকা কেটে নিয়ে সে এখন দেশ চালাবে, আর এগুলোকে জমাবে যে এই লোকগুলো এই মানে 60 বছর বয়স হওয়ার পর থেকে এই লোকেরা টাকা পাওয়া শুরু করবে। তো এতদিন পর্যন্ত শুধু টাকা নিতেই থাকবে, সরকার নিতেই থাকবে, কিন্তু দিতে হবে না। দেওয়ার যখন সময় আসবে ততদিন তো শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। এটি মানে এটি বোঝার জন্য বোদ্ধা হতে হয় না বা রকেট সায়েন্টিস্ট হতে হয় না। এটি সবাই জানেন, বোঝেন যে পৃথিবীর বড় বড় স্বৈরাচাররা তারাও কিন্তু আজীবন ক্ষমতায় থাকতে পারেনি। তো সেই জায়গা থেকে শেখ হাসিনা একসময় সরকার থাকবে না। তো এখন শেখ হাসিনার জনগণের কাছ থেকে যে টাকাগুলো আদায় করে তারা চুরি করবেন, লুটপাট করবেন, দেশের বাইরে পাচার করবেন এবং দেশ চালাতে যে টাকাগুলো ব্যবহার করবেন এবং পরবর্তীতে দেবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই টাকাগুলো পাবেন এটা বিশ্বাস করছে না দেশের জনগণ। এই কারণে খুবই ধীর গতি এই আওয়ামী লীগের কিছু লোকজন যারা নানাভাবে হালুয়া রুটির ভাগ পায় আওয়ামী লীগের, তারাই মূলত এই পেনশন স্কিমটাকে প্রমোট করার জন্য নিজেরাই সেখানে স্কিম খুলছেন এবং সেগুলোর দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রমোট করার চেষ্টা করছেন। কিন্তু সাধারণ জনগণের মধ্যে এটার কোনো ইফেক্টই নেই এখন পর্যন্ত, যেটি বোঝা যায়। এখন যেটি হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন যে একটি স্কিম আনা হচ্ছে, সেটির নাম দেওয়া হয়েছে সম্ভবত প্রত্যয়। আমি যদি ভুল না করে থাকি, আমি একটু দেখে নেব। হ্যাঁ, প্রত্যয়, এই স্কিমটির নাম প্রত্যয়। পূর্বে যে 4টি ছিল, যে সুরক্ষা, প্রবাসী ইত্যাদি, তো নতুন যে স্কিমটি করা হয়েছে সেটি হলো প্রত্যয়। এই প্রত্যয় স্কিমটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা যে পূর্বের মতো যে পেনশন যে পেত, সেই পেনশনটি থাকবে না, বরং এখন তাদের বেতন থেকে টাকা কাটা হবে এবং তাদের অবসরের পরে এই টাকাগুলো তাদেরকে কিস্তিতে দেওয়া হবে। আমি একটু বিস্তারিত আলোচনা করি যে আসলে এই যে পূর্বের যে ব্যবস্থা ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের, সেখান থেকে এই প্রত্যয় স্কিমে যদি কনভার্ট করা হয় তাহলে আসলে কী কী ধরনের পরিবর্তন হবে। পরিবর্তনের মধ্যে যেটি এখন দেখানো হচ্ছে যে একটি পজিটিভ পরিবর্তন, সেটি হলো যে বর্তমানে পেনশনে যদি যান কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি মাসে 45,790 টাকা পান পেনশন হিসাবে। কিন্তু এই প্রত্যয় স্কিমে যদি তারা যুক্ত হন, তাহলে তার এই পেনশনে যে মাসিক যে টাকা তিনি পান, এটি প্রায় 2.7 গুণ হারে বেড়ে যাবে। বেড়ে গিয়ে তিনি প্রতি মাসে 1,24,660 টাকা করে পাবেন। এই একটি বিষয়, এটিকে পজিটিভ হিসেবে দেখানো হচ্ছে যে যেহেতু তারা পরবর্তীতে বেশি টাকা পাচ্ছেন প্রতি মাসে। কিন্তু নেগেটিভ দিকগুলো এবার আমরা আসি। প্রথমত যেটি হচ্ছে, এখন তারা যে বেতন পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তাদের বেতন থেকে 10% বেতন তাদের কেটে নেওয়া হবে। কেটে নিয়ে এটা যে সরকারের পেটে জমা করা হবে, পরবর্তীতে আসলে পাওয়া যাবে কি যাবে না এটি নিয়ে তো একটি কনফিউশন রয়েছেই। কিন্তু যদি পাওয়া যায়ও, কিন্তু সেটার জন্য এখন থেকে 10% করে টাকা কাটা হবে প্রতি মাসে এবং অবসরের শেষে তারা ওই যে অ্যামাউন্টটি বললাম 1,24,660 টাকা করে পাবেন। এছাড়া এই প্রত্যয় স্কিমে গেলে আর যে সমস্যাটি হচ্ছে সেটি হলো যে এককালীন টাকা পাবেন না। আপনারা জানেন যে সকল চাকরিতে এখন পেনশনের সময় একটা এককালীন মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরকম একটি এককালীন টাকা পেয়ে থাকেন। বর্তমান সময়ে তারা প্রায় 80,73,000 টাকার মতো পেয়ে থাকেন, আরও কিছু যোগ হতে পারে, এর কম নয়। তো এই 80,73,000 টাকা যেটি তারা পেত অবসরের সময় একবারে, এই টাকাটা পেয়ে তারা তাদের এই যে বার্ধক্য জীবনটাকে কিভাবে সাজাবে সেটাকে গুছিয়ে নিতে পারতো। তো সেই টাকাটা এখন আর তারা পাবে না প্রত্যয় স্কিমের ফলে। এছাড়া কি হবে, সেটা হলো যে পূর্বে যে নিয়মটি ছিল যে পেনশন প্রতি মাসে 5% হারে ইনক্রিমেন্টে হয়ে বাড়তো। যেমন প্রথমত 45,790 টাকা তারা পেনশন পেত এবং প্রতি মাসে প্রতি বছরে 5% হারে ইনক্রিমেন্ট হয়ে তাদের এই পেনশন বাড়তো। কিন্তু এখন এই যে পেনশন প্রত্যয় যে স্কিমটি, সার্বজনীন স্কিম যেটি চালু করা হচ্ছে, সেটার ফলে তাদের এই পেনশন যেটি পাবে 1,24,660 টাকা, সেটা স্থির থেকে যাবে, কোনো ইনক্রিমেন্ট হবে না, তাদের টাকা বাড়বে না। আরও একটি সমস্যা সেটি হলো যে এই টাকাটি শুধু ওই শিক্ষক যিনি অবসরে গেলেন তিনি আজীবন পাবেন, কিন্তু তার নমিনি পরবর্তীতে এই টাকাটা পাবেন না। কিন্তু বর্তমান ব্যবস্থায় যেটি আছে সেটি হলো যে এই শিক্ষক যিনি মারা গেলেন, যিনি অবসরে গেলেন, তিনি তো আজীবন এই পেনশন পাবেন এবং তার নমিনি সেও আজীবন এই টাকাটি পেতে থাকবে।
তো বর্তমানে এই প্রত্যয় স্কিমে যাওয়ার ফলে নমিনিরা আর টাকা পাবে না, শুধু এই শিক্ষকই খেয়ে মরে যাবে, এরকমই একটি বিষয় রাখা হচ্ছে। আরেকটি বিষয় এলপিআর থাকবে না। আপনারা জানেন যে অবসরকালীন ছুটিতে যাওয়ার আগে মানে অবসরে যাওয়ার আগে তার অবসরকালীন একটি প্রস্তুতি ছুটি বা এলপিআর নামে আমরা বলে থাকি, এরকম একটি ছুটি ছিল শিক্ষকদের জন্য, সেই ছুটিটিও এখন বাতিল করা হবে। যে সে সময়ে তারা ছুটিতে থাকতো, সরি দর্শক, সে সময় তারা ছুটিতে থাকতো কিন্তু তারা বেতন পেত, কিন্তু এই জিনিসটিকে এখন বাতিল করে দেয়া হচ্ছে। আরও একটি বিষয় যেটি হচ্ছে সেটি হলো অবসরের বয়স কমে যাচ্ছে। বর্তমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স 65 বছর, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের 62 বছর এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের 60 বছর। কিন্তু এই প্রত্যয় স্কিমকে প্রবর্তন করার ফলে এখন সবারই অবসরের বয়স 60-এ নেমে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে 65 ছিল, 5 বছর তারা এক্সট্রা সুবিধা পেত, এক্সট্রা চাকরি করতে পারতো, সেটি আর তাদের জন্য থাকছে না। এটিও একটি কিন্তু মেজর সমস্যা তাদের জন্য। আরেকটি সমস্যা সেটি হলো যে এই পেনশন থেকে তারা পূর্বের যে পেনশন সিস্টেম সেখানে তারা মাসিক চিকিৎসা ভাতা পেত, এছাড়া তারা বছরে 2টি উৎসব ভাতা পেত এবং বৈশাখী ভাতা পেত। এখন এই সার্বজনীন স্কিমের কারণে এগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে। তো এই যে বিস্তর সমস্যা আমি কিন্তু আপনাদেরকে বর্ণনা করলাম, যে পূর্বের যে পে স্কেল ছিল এবং পূর্বের যে পেনশনের যে সিস্টেমটি ছিল সেই সিস্টেমে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের টাকা পয়সাগুলো সুবিধাগুলো পেতেন এবং এই প্রত্যয় স্কিম চালু করার ফলে তাদের ক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা দেখা দিতে পারে। তো এটা নিয়েই মূলত আন্দোলন করছেন। কিন্তু এই আন্দোলন আমি মনে করি যে স্বাধীনতা বিরোধী চক্র যারা, তারাই মূলত করছেন। কারণ শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি যে একটি সিদ্ধান্ত নিয়েছেন এই সার্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে, এটি অবশ্যই একটি উন্নয়নের জন্য তিনি করেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়ন বলেন বা দেশের সার্বিক উন্নয়নের জন্য করেছেন। তাছাড়া হঠাৎ করে তো আর তিনি এরকম কিছু করেননি। এটা এই যে মানে সরকারের লোকজন তারা তো সবাই তো এটাকে মেনেই নিয়েছেন যে দেশের উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য মূলত সার্বজনীন পেনশন স্কিমটি করেছে। শুধুমাত্র যারা দেশের স্বাধীনতার বিরোধী শক্তি, দেশের উন্নয়ন বিরোধী শক্তি, তারাই মূলত শেখ হাসিনার সিদ্ধান্তের বিরোধিতা করেন। তো সেখান থেকে আমার মনে হয় যে শেখ হাসিনার এরকম একটি উন্নয়নমূলক যে সিদ্ধান্ত পেনশন স্কিমের, সেটির বিরুদ্ধে যে আন্দোলন করছেন তারা নিঃসন্দেহে স্বাধীনতা বিরোধী অপশক্তি। এখন এই যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, এই শিক্ষকরা তারা যে আন্দোলন করছেন শেখ হাসিনার বিরুদ্ধে বা সরকারের ঘোষিত এই নিয়মের বিরুদ্ধে, এই শিক্ষকদের এই আন্দোলনের ব্যাপারে পাবলিক রিভিউটা কি? পাবলিক রিভিউ সবাই কিন্তু হাসাহাসি করছে শিক্ষকদের এই সার্কাসগুলো দেখে। কারণ শিক্ষকরা তাদের মান মর্যাদাকে এতটাই নিচে নামিয়ে নিয়ে গেছে যে এখন শিক্ষকদের এই ধরনের শিক্ষকদেরকে কেউ পীড়া দেয় না। তো সেই পীড়ায় যখন তারা উপনীত হয়েছে, এখন আশপাশ থেকে জনগণ হাসাহাসি করছে। কেন হাসাহাসি করছে এটি একটু আমি খুব ছোট করে আলোচনা করব। সেটি হলো যে আমার মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান কাজ 3টি। প্রথমত ছাত্র পড়ানো, দ্বিতীয়ত গবেষণা করা, তৃতীয়ত দেশ গঠনে ভূমিকা রাখা। তো ছাত্র পড়ানো, এই ছাত্র পড়ানোর কাজ সেটি তো তারা একেবারেই বাদ দিয়েছেন। তারা যত রকম ফাঁকিবাজি সম্ভব, বিশ্ববিদ্যালয়ে তাদের 1 বছরে 40টি ক্লাস নেওয়ার কথা থাকে, তারা দেখা যায় যে 10 দিন ক্লাসে এসেছেন, এসে একদিনে ডাবল ট্রিপল করে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন। মানে তাদের হাজিরা খাতায় একটা ক্লাস করলে 2টা ক্লাসের অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, দিয়ে এভাবে যোগ করে 40 দিন তারা পূরণ করছেন। এরকম নানা রকম ছলচাতুরি ভণ্ডামি করে তারা তাদের চাকরি করছেন এবং তারা তাদের এই বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বেতন নিচ্ছেন। অনেকে তো সরাসরি মুখে স্বীকার করেন যে আমি অন্য একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, সেখানে আমাকে মাসে এত টাকা বেতন দেয়, এখন আমি যদি তোমাদের পেছনে এত সময় দেই তাহলে ওদেরকেও তো প্রতিদিন না ইনসাফি হয়ে যায়। ওরা যে আমাকে এত বেতন দেয়, ওদের জন্য তো কাজ করতে হবে। তো তোমাদের যদি পড়াশোনায় কোনো সমস্যা থাকে তোমরা যে কোনো সময় আমাকে ফোন করবে, ফোন করে আমার কাছ থেকে এগুলো সমাধান করে নেবে। কিন্তু আমার বাবা ক্লাস নেওয়ার মতো সময় হাতে নেই। তো অনেক শিক্ষকরাই তারা কিন্তু এখন এই মানে শিক্ষা ব্যবসার সঙ্গে জড়িত হয়ে গেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস নিচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রফেশনাল কোর্স চালু করেছে, সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালু করেছে এবং সেটার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছিল। সে সময় কিন্তু ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের ওপরে এবং ছাত্রলীগ সে সময় সাধারণ শিক্ষার্থীদের ওপরে গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণের ফলে আহত যে সাধারণ শিক্ষার্থীরা যখন চিকিৎসাধীন ছিল মানে হাসপাতালে, সেখানেই কিন্তু হাসপাতালের বেডের সঙ্গে কিন্তু হাত করা পড়ে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছিল। ওই আহত শিক্ষার্থীদের বিরুদ্ধেই কিন্তু মামলা করা হয়েছিল, পুলিশ কিন্তু তাদেরকেই আটক করেছিল। এখনও পর্যন্ত তারা কিন্তু সেই মামলার ঘানি টানছে। তো তখন কিন্তু শিক্ষকরা
খুবই কিন্তু বগল বাজাচ্ছিলেন, কারণ অনেক মজা হচ্ছিল, অনেক নতুন নতুন কাঁচা টাকা আমদানি হবে প্রফেশনাল কোর্সের মাধ্যমে। তো তাহলে তো অনেক আনন্দের বিষয়, ছাত্রদেরকে পড়াতেও হয় না, কিছুই করতে হয় না, আবার নতুন নতুন টাকা আসছে। এ কারণে ছাত্রদের মধ্যেই তাদের পেটোয়া বাহিনী, সরকারের পেটোয়া বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে তারা অন্য ছাত্রদের উপরে তারা গুলি করিয়ে নিয়েছেন। তো এই রকম শিক্ষক, তাদের আসলে যে কি পরিণতি হওয়া উচিত এটা আসলে আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো এই শিক্ষকদের আজকে এই যে করুণ পরিণতি, আমাদের বাবারা বা আমাদের আগের জেনারেশন তারা বলেন যে তাদের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে এত ভালোবাসতেন, তাদের প্রতি এত মানে সহানুভূতিশীল ছিল, তারা এতটাই শিক্ষক মানে শিক্ষার্থী বান্ধব ছিল, শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় তারা এগিয়ে আসতেন, শিক্ষার্থীদের সমস্যা কিভাবে সমাধান করবেন সব সময় তারা সেটা নিয়ে চিন্তিত থাকতো। কিন্তু এখন দেখা যায় যে শিক্ষার্থী বান্ধব শিক্ষক তো নেই, বরং শিক্ষার্থীদের সঙ্গে তারা সবসময় একটি কম্পিটিশনে অবতীর্ণ হয়ে থাকেন। তারা মনে করেন যে আমিও এখানে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তোরাও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিস, তোদের চেয়ে আমি ভালো, বেটার বা বেস্ট, এ কারণেই কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি পাচ্ছি, তোরা এখন গরু গাধার মতো আমার পেছনে ঘুরছিস। তো এরকম একটি টেন্ডেন্সি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের প্রতি একটি লোভাতুর দৃষ্টি, পিতৃ সমতুল্য শিক্ষক যাদেরকে বলা হতো, তারা এখন কিন্তু সবসময় কিন্তু এই যে লুচ্চামি নিয়ে কিন্তু ব্যস্ত। রেগুলার কিন্তু এরকম সকল বিশ্ববিদ্যালয়ে এরকম অভিযোগ শোনা যায় যে যৌন হয়রানি করেছেন, তারা যৌন হয়রানি হয়ে আটক হয়েছেন। পরবর্তীতে অবশ্য তদন্ত কমিটি গঠন হয়, ওই শিক্ষকরাই তদন্ত কমিটিতে থাকেন, তারা কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে তদন্ত কমিটি থেকে মানে তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে থাকেন। এভাবে তারা কিন্তু বারবার ছাড়া পেয়ে যায়। তো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন কিন্তু আর কোনো যোগ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু নিয়োগ হয় না, যা নিয়োগ হওয়ার আগে হয়ে গেছে। বর্তমান সময়ে আমার মতে বিশ্ববিদ্যালয়ে কোনো যোগ্য শিক্ষক নিয়োগ হয় না। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র বড় ভাই জনাব নুরুল হুদা, তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি প্রধানমন্ত্রী গোল্ড মেডেলিস্ট, তিনি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং তিনি শিক্ষক হওয়ার দৌড়ে সবার আগে এগিয়েছিলেন। এবং কিন্তু দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রভিসি মহোদয় জাকারিয়া সাহেব, তার একটি ফোন আলাপ ফাঁস হয়েছিলেন। তিনি এই যে ভাই, আমাদের বড় ভাই গোল্ড মেডেলিস্ট নুরুল হুদা ভাইয়ের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছেন যে উপরে আল্লাহ, নিচে প্রফেসর জাকারিয়া, নুরুল হুদার চাকরি কেউ ঠেকাতে পারবে না, মানে নুরুল হুদাকে চাকরি দিবে বিশ্ববিদ্যালয়, সেটার জন্য একটি মোটা অঙ্কের ঘুষ তিনি দাবি করেন। এবং সেটি নিয়ে কিন্তু পরবর্তীতে আইন আদালত এগুলো কিন্তু হয়েছে এবং হচ্ছে। আপনারা অনলাইনে বা গুগলে সার্চ করলেই কিন্তু আপনি এই নিউজগুলো পেয়ে যাবেন যে এটা নিয়ে আসলে কি হচ্ছে। এবং দেখা যায় যে এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যারা শিক্ষক নিয়োগ হয় তাদের মধ্যে মানে মোটামুটি সবাই যে ওই বিশ্ববিদ্যালয়ের উপরে ছড়ি ঘুরায় যে আওয়ামী লীগ নেতারা বা সরকারি দলের নেতারা, তাদেরকে একটি মোটা ঘুষ দিয়ে বা তাদের তদবিরের মাধ্যমে, তাদের লবিং ছাড়া এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগ হয় না। আরেকটি যেটি হয় সেটি হলো পোষ্য কোটা। আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সন্তানেরা, এরা পোষ্য কোটায় এই গুগবর বলবো, আমি এক কথা তাদেরকে বলবো গুগবর, তারা এই যে প্রাচুর্যের মধ্যে বড় হয়, তারা ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটা যে বিলাসী জীবনযাপন করে বড় হয়, তারা বাংলাদেশের এই যে প্রেক্ষাপট, বাংলাদেশের সামাজিক অবস্থা, এটার সঙ্গে কম্পিটিশন করার জন্য একেবারেই অযোগ্য। এই অযোগ্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অযোগ্য ছেলেমেয়েদেরকে এই কোটার মাধ্যমে প্রথমত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়, তারপরে তারা এই কোটা নিয়েই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে। এবং যেহেতু শিক্ষকের ছেলে মেয়ে, তাদেরকে রেজাল্টের ক্ষেত্রেও অন্যান্য শিক্ষকরা সুবিধা দেয়, তাদেরকে পরীক্ষার খাতায় মার্ক বাড়িয়ে দেয়, দিয়ে পরবর্তীতে আবার এই পোষ্য কোটা দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে পরিণত হয়। তাহলে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন কারা? এক পোষ্য কোটায় এই শিক্ষকদের এই গুগবর সন্তানগুলো, আর আওয়ামী লীগ সরকারি দলের মদতপুষ্ট ছাত্রলীগের ছেলেগুলো, কিংবা টাকা দিয়ে বা নানাভাবে তদবির লবিং করে তারা বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। তাহলে এইরকমভাবে যারা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হন শিক্ষক হিসাবে, তারা তো মূলত এটিকে একটি চাকরি হিসেবে নিয়েছেন। শিক্ষকতা যে একটি মহান পেশা, সেভাবে তাদের দেখার সুযোগ নেই, কারণ তাদের ঢোকার পদ্ধতিটাই তো এখানে গলদ। তো তাদের কাছ থেকে বেটার কিছু আশাও করা যায় না।
তো এই ছাত্র পড়ানোর বিষয়টি গেল। আরেকটি বিষয় সেটি হলো গবেষণা। এটি আপনারা জানেন যে সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলোর যে র্যাঙ্কিং রয়েছে সেখানে গবেষণা সূচকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিনিয়ত খালি নিচের দিকে নামছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন গবেষণা চুরির অভিযোগ রয়েছে। বিভিন্ন জনের থিসিস পেপার তারা কপি করেন, চুরি করেন। গবেষণা মানে প্রবন্ধ এগুলো তাদেরকে প্রকাশিত হতে দেওয়া যায় না। বিশ্বের দরবারে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর এখন আর কোনো নামগন্ধই নেই। তো প্রধান দুটি যে কাজ, ছাত্র পড়ানো এবং গবেষণা, সেই দুটি কাজে তারা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। এবং সর্বশেষ যেটি কাজ সেটি হলো যে দেশ গঠনের ভূমিকা। যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দেশের সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি বলে মনে করা হয় এবং তাদেরকে বুদ্ধিজীবী বলে মনে করা হয়, তাহলে দেশের যে কোনো ক্রান্তিকালে দেশের যে কোনো সমস্যায় তারা তাদের মতামত দেবেন, তারা তাদের অবস্থান তুলে ধরবেন। আজকে তাদের বেতন ভাতা কিংবা পেনশন স্কিম নিয়ে তারা যেভাবে আন্দোলন সংগ্রামে নেমেছেন, দেশের বিভিন্ন অসঙ্গতি নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, দেশের আর্থিক ব্যবস্থাকে যখন লোপাট করা হয় সেটা নিয়ে, বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার সহ ব্লা 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 আরও বিভিন্ন বিষয় যখন ভুলুণ্ঠিত হয়, তখন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পথে নেমে আসেন না। পথে নামা তো দূরের কথা, তারা কিন্তু কোনো কথা বলেন না, তারা কিন্তু বিবৃতি দেন না, তারা কিন্তু মুখ লুকিয়ে বসে থাকেন। তো এই যে মানে বুদ্ধিজীবী নামধারী, এখন অনেকে সাধারণ জনগণ এই বুদ্ধিজীবী তাদেরকে বলতে চান না, তারা তাদেরকে বুদ্ধি বেশ্যা নামে অভিহিত করার চেষ্টা করেন। আমি বলবো যে এই নামকরণটি অনেকটাই যথাযথ হবে, কারণ মানে এই যে যারা গণিকা রয়েছে, দেহ ব্যবসায়ী, তারা যেরকম তাদের দেহকে বিক্রি করে জীবিকা চালান, তেমনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে কিন্তু তাদের যে বুদ্ধি, তাদের যে জ্ঞান, এই জ্ঞান বিক্রি করে কিন্তু তাদের খালি পেট চালান। তারা কিন্তু দেশ জাতি সমাজ নিয়ে কিন্তু ভাবেন না। দেশ জাতি সমাজের জন্য তাদের যে কিছু করার কথা রয়েছে সেটি কিন্তু তারা কখনোই করেন না। তো সেই জায়গায় থেকে বুদ্ধিজীবী থেকে তারা যদি ওই যে মানুষের অভিহিত করা ওই নামে যদি ডাকেন মানুষ যদি, তাহলে আসলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আলোচনাটি ইতিমধ্যে অনেক দীর্ঘ হয়ে গেল, আর বাড়াতে চাই না। এখন বিশ্ববিদ্যালয়ের এই পে স্কেল নিয়ে শিক্ষকদের এই আন্দোলনটি কোথায় গিয়ে গড়ায় এটি এখন দেখার বিষয়। আর এরই মাঝে কোটা আন্দোলনটি তো, কোটা পুনর্বহাল যে হলো সেটার বিরুদ্ধে যে শিক্ষার্থীদের আন্দোলন সেটি তো চলছে। এই সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের এই সব মিলিয়ে দেশের শিক্ষাঙ্গনে যে একটি টালমাটাল অবস্থা, এটি কবে নাগাদ সমাধান হয়ে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যেতে পারে, পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, এবং দেশ গঠনে শিক্ষার্থী এবং শিক্ষক সবাই যেন তাদের জায়গা থেকে তাদের যে কি বলবো, যে ডেডিকেশনটা প্রয়োজন, তাদের যে মানে অংশগ্রহণটা প্রয়োজন, সেটি যেন তারা সঠিকভাবে করে, এই আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ দর্শক, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।